মুভি আর ছবি বিচিত্র চ্যানেলে আপনাকে স্বাগত। হাসপাতালের মর্গ থেকে ডেড বডি চুরি হয়ে যাচ্ছে। সেই কেসের সমাধান করতে গিয়েই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্যি। কি সেই সত্যি? এই নিয়েই সিরিজের গল্প। আমরা দেখতে পারি জঙ্গলের মধ্যে একটি মেয়ে অবচেতন অবস্থায় হাঁটছে। হাঁটতে হাঁটতে সে একটি ডেড বডি দেখতে পায় যার হার্ট বাইরে বেরিয়ে এসেছে। সে এটা দেখে পালাতে যাবে এমন সময় একটা বীভৎস দেখতে রাক্ষস তার পা চেপে ধরে। এর পরের সিনে দেখানো হয় নীরেন ভাদুড়ী নামে এক তান্ত্রিককে। তিনি আগে পুলিশ অফিসার ছিলেন, কিন্তু এখন তন্ত্র সাধনা করেন। সন্ধেবেলায় তিনি তান্ত্রিক বই পড়ছিলেন। এমন সময় কিছু আওয়াজ পেয়ে তিনি বাইরে আসেন। সিঁড়িতে দুটো পায়ের ছাপ দেখতে পারেন, আর সেটা অনুসরণ করে দুটি অল্প বয়সী ছেলেমেয়েকে দেখতে পান যারা আর বেঁচে নেই। তারা ওনাকে বলছে ওকে বাঁচাও। এবার সিন চেঞ্জ হয়ে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। নীরেন ভাদুড়ীর সুন্দর দোতলা বাড়ির সামনে অনেক বড় বাগান। মিতুল ওনার সবথেকে প্রিয় ছাত্রী। ভাদুড়ী মশাই মিতুলকে গতকাল রাত্রে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বলছিলেন। মিতুল বলে তারা পাসিং সোলস তো হতে পারে, কিন্তু ভাদুড়ী মশাই বলেন যে সেই আত্মাগুলো তার কাছে কোনো একটা কারণে এসেছিল। তারা কাউকে বাঁচাতে বলছিল। এবার মিতুলের হাজবেন্ড অমিয় ফোন করে। অমিয় একজন পুলিশ অফিসার। সে মিতুলের কাছে জানতে চায় সে ওষুধপত্র ঠিকঠাক খেয়েছে কিনা। আর অমিয় তার মোবাইলটা কিছুক্ষণের জন্য সুইচ অফ করবে, কারণ তার প্রেস কনফারেন্স আছে। প্রেস কনফারেন্সে অমিয় বলে কিছুদিন আগে মঞ্জুগড় গভর্নমেন্ট হসপিটাল থেকে দুটো ডেড বডি চুরি যায়। একজনের নাম মঞ্জু বসাক, বয়স 20, আরেকজনের নাম গৌতম লাহিড়ী, বয়স 55। মর্গের কেয়ারটেকার বিশেষ। সে গুরুতর আহত। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুলিশ এই ডেড বডিগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। একজন রিপোর্টার বলে যেখানে পুলিশ মৃত মানুষকেই সুরক্ষা দিতে পারছে না, সেখানে জ্যান্ত মানুষকে কি করে সুরক্ষা দেবে? এই প্রশ্নটা অমিয় এড়িয়ে যায়। এরপর তিতাসকে দেখানো হয়। তিতাস লোকাল হসপিটালের ডক্টর আর অমিয়র ক্লাসমেট। নার্স এসে তাকে জানায় মর্গের কেয়ারটেকার বিশেষের জ্ঞান ফিরেছে। তিতাস সেখানে গিয়ে দেখে সেই কেয়ারটেকার প্রচণ্ড ভয় পেয়ে আছে। সে বলে যে ওই দিন ঘরে একটা রাক্ষস ছিল, বেটে রাক্ষস। বিশেষ রাতের দিকে মদ খেয়ে মর্গে যায়। সেখানে বাজে একটা গন্ধ পায়, যেই গন্ধে তার বমি চলে আসে। বমি করার পর সে দেখতে পায় ডেড বডির মাথাটা অন্যদিকে ঘুরে আছে। প্রথমে সে সেটা চোখের ভুল ভাবে, কিন্তু চোখ অন্যদিকে সরিয়ে আবার যখন সেদিকে তাকায়, সে দেখে মাথাটা আরও অন্যদিকে কাত হয়ে গেছে। এবার সে সামনে গিয়ে দেখতে পায় বেডের নিচের থেকে একটা রাক্ষস বেরিয়ে আসছে, যে বেটে কালো, চোখগুলো ছোট ছোট এবং দাঁত নেই। আর তারপরেই সে অজ্ঞান হয়ে যায়। পুলিশ তার কথা বিশ্বাস করে না। তারা তাকে বলে যে ডেড বডি বিক্রি করে দিয়ে এখন এসব গল্প বলছিস। কিন্তু সে বলে আমি মিথ্যে কথা বলছি না। তার গায়ে খুব গন্ধ, পচা মরার থেকেও বেশি গন্ধ। এই কথা শুনে অমিয় ও তিতাস একে অপরের দিকে তাকায় এবং তাদের পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়। তাদের সঞ্জয় নামে একজন বন্ধু ছিল। সঞ্জয় তাদের সবাইকে বলছিল যে তার পেছনে সবসময় একটা অদ্ভুত প্রাণী থাকে, যার গায়ে খুব গন্ধ। এমনকি এখনও সে তার পেছনে আছে। সিন আবার বর্তমানে ফিরে আসে। অমিয় তিতাসকে সঞ্জয়ের সাথে এই ব্যাপারে কথা বলতে বলে, যে সঞ্জয় এই ব্যাপারে কারো সাথে গল্প করেছে কিনা। কিন্তু তিতাস জানায় সঞ্জয় এই ব্যাপারে কারো সাথে কথা বলেনি, একমাত্র তার সাইকিয়াট্রিস্ট ছাড়া। এবার বেঙ্গালুরুতে সঞ্জয়কে দেখানো হয়। সে তার থেরাপিস্টের কাছে এসেছিল এবং সেই দিনের ভয়ঙ্কর স্মৃতি মনে করে ভয় পাচ্ছিল। সে সাইকিয়াট্রিস্টকে বলে গেনু এখানে আর নেই। সেই রাক্ষসটার নাম ছিল গেনু, আর সেই গন্ধটাও এখন সে পায় না। সঞ্জয় তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে দিয়েছিল এই ভেবে যে গেনু রাক্ষস তার কোনো ক্ষতি করে দেবে। ডক্টর তাকে গায়ত্রীর সঙ্গে আবার প্যাচআপ করে নিতে বলে, কারণ এখন তো আর গেনুর ভয় নেই। ইন্সপেক্টর দীপক তার মেয়ে বন্যাকে ফোন করে, কিন্তু তার ফোনে লাইন পাওয়া যাচ্ছিল না বলে সে তার মেয়েকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়, আর কলেজের টিচার এবং তার বন্ধুদের ফোন নাম্বারও পাঠিয়ে রাখতে বলে। এরপরে ভাদুড়ী মশাইয়ের বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে অমিয়, তার স্ত্রী মিতুল এবং ডক্টর তিতাস উপস্থিত ছিল। মিতুল 10 বছর আগের একটা কেসের কথা বলছিল। সেখানে একটি পিশাচ প্রথমে জন্তুদের মৃতদেহ নিয়ে যেত এবং তারপর মানুষের নিয়ে যেতে শুরু করে। তিতাস এই ব্যাপারটাতে অবাক হলে ভাদুড়ী মশাই সবাইকে বলেন যে অনেক তান্ত্রিক পিশাচ পুষে রাখে এবং মঞ্জুগড় হসপিটাল থেকে যে দুটি মৃতদেহ চুরি গেছে সেটাও কোনো পোষা পিশাচের কাজ, কারণ ও সেই দেহটা খায়নি, কোথাও নিয়ে চলে গেছে। এরপর ভাদুড়ী মশাই ইমিডিয়েট সঞ্জয়কে ফোন করতে বলে। অমিয় সেই ঘটনার পর থেকে সঞ্জয়ের সাথে আর কোনো যোগাযোগ করেনি, কারণ তাদের বন্ধু সুপ্রতিমের মৃত্যুর জন্য সে সঞ্জয়কেই দায়ী করেছিল।
তাই সে ফোন করতে রাজি হয় না। তিতাস সঞ্জয়কে ফোন করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অমিয়, তিতাস, সঞ্জয় এবং সুপ্রতিম একসাথে একটা জায়গায় বসেছিল। সেখানে সঞ্জয় গেনু রাক্ষসের কথা বলছিল। সে বলছিল যে তার পেছনে সবসময় একটা রাক্ষস থাকে যার গায়ে খুব গন্ধ। কিন্তু সুপ্রতিম এই কথাটাকে বিশ্বাস করেনি এবং হেসে উড়িয়ে দিয়েছিল। তাই গেনু রাক্ষস তাকে ওপর থেকে ফেলে দেয়। এবার সিন পরিবর্তন হয়। ভাদুরী মশাইয়ের কাজের লোক তাকে দুধ দিয়ে যায়, কারণ তিনি রাতের বেলায় সেরকম কিছুই খাননি। সেই সময় ভাদুরী মশাইয়ের জানলার কাছে হঠাৎ একটি কাক উড়ে আসে এবং সেখানে বাড়ি লেগে মরে যায়। ভাদুরী মশাই বুঝতে পারেন যে এটা কোনো শুভ ইঙ্গিত নয়, কেউ তার বিরুদ্ধে তন্ত্রক্রিয়া করছে। এর পরের দৃশ্যে আমরা ইন্সপেক্টর দীপকের মেয়ে বন্যাকে দেখতে পাই, যাকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং সেখানে কোনো তন্ত্র সাধনা করা হচ্ছে। সেখানে একজন তান্ত্রিক আসে। সে এসে বন্যাকে জিজ্ঞাসা করে, একটু রক্ত দিবি মা? এর পরের দৃশ্যে তিতাসকে দেখানো হয়। তার হাজব্যান্ড তাকে ফোন করে মিতুলের সঙ্গে থাকতে বলছিল। সে সময় দরজার কলিং বেল বাজে। তিতাস দেখে যে সঞ্জয় এসেছে। সঞ্জয় বিধ্বস্ত অবস্থায় তিতাসকে প্রশ্ন করে কেউ গেনুকে দেখেছে কিনা, তাকে ইমিডিয়েট কেন ডাকা হলো। সঞ্জয় এই নিয়ে খুব ভয় পেয়ে আছে। তিতাস তাকে বলে চিন্তার কিছু নেই। আর ডেড বডি চুরি যাওয়ার ব্যাপারটা বলতে যাবে, সেই সময় তিতাসের ফোনে একটা ফোন আসে আর সে তখনই হসপিটালে বেরিয়ে যায়। যাবার সময় সে সঞ্জয়কে বলে ফ্রিজ থেকে খাবার নিয়ে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নিতে। এর পরের দৃশ্যে অমিয়কে দেখানো হয়। নিউজ পেপারে তার বক্তব্যকে কোটেশন মার্ক দিয়ে ভুল লেখা হয়েছিল, সেই কারণে তার মুড খারাপ হয়েছিল। মিতুল অমিয়কে বলে এগুলো দেখে নিজের মুড খারাপ করো না। অমিয় তাকে সরি বলে, কারণ তার কাজের চাপের জন্য এবারও তাদের হানিমুন ট্রিপ ক্যান্সেল করতে হয়েছে। মিতুল এগুলো নিয়ে কিছু মনে করে না, কিন্তু অমিয়কে এই কেসটার ব্যাপারে সাবধান থাকতে বলে। সে যেহেতু তন্ত্র সাধনা শিখছে, তাই এই কেসটাতে শুধু যে মানুষ জড়িত নয় সে সেটা ভালো মতোই বুঝতে পেরেছে। এরই মধ্যে ইন্সপেক্টর দীপক আসে। সে মিতুলকে বলে তার মেয়ে বন্যা ঘুরতে গিয়ে একবারও ফোন করেনি। মিতুল তাকে এইসব নিয়ে চিন্তা করতে না করে। এদিকে ব্রেকফাস্ট করার সময় অমিয়র কাছে একটি ফোন আসে এবং সে সাথে সাথে বেরিয়ে যায়। সিন আবার চেঞ্জ হয়ে হাসপাতালের দৃশ্য দেখানো হয়। সেখানে তিতাস সমীর নামে একজন ড্রাইভারের ড্রেসিং করে দিচ্ছিল। তার বুকের কাছে কিছুটা মাংস খুবলে খেয়েছে সেই বেটে রাক্ষস। সে তিতাসকে বলে যে সে আগের দিন রাত্রে লাশ নিয়ে হাসপাতালে যাচ্ছিল। সেই সময় সেই বেটে রাক্ষস তার ওপর আক্রমণ করে আর লাশটিকে নিয়ে চলে যায়। সেই রাক্ষস নাকি লাশটার পায়ে হাত দিয়ে প্রণামও করেছিল। এই কথা শুনে তিতাস যেন আরও শিওর হয়ে যায় যে এটা গেনু নামে সেই রাক্ষসের কাজ। এই কেসের তদন্ত করতে অমিয় তার টিম নিয়ে জঙ্গলে যায়। ভাদুরী মশাই অমিয়কে সাবধানে থাকতে বলেন আর মিতুলকে বলেন যে ওনার মনে হচ্ছে এটা কোনো তান্ত্রিকেরই কাজ এবং সেই পিশাচটা তার পোষা। এদিকে সঞ্জয় তিতাসের বাড়িতে বসেছিল। সে দরজায় নক শুনতে পায়, কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই সেখানে। সে আবার ঘরে এসে সোফায় বসলে লাইট অন অফ হতে শুরু করে আর দরজায় টোকা দেওয়ার আওয়াজটাও বাড়তে থাকে। সঞ্জয় ভয়ে গুটিয়ে যায়। এমন সময় তিতাস চলে আসে। তিতাস তাকে আশ্বস্ত করে বলে যে ঘরে কেউ নেই। সঞ্জয় ভয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, সেই কারণে সে তাকে একটা ওষুধ দেয়। এদিকে অমিয় এবং তার টিম জঙ্গলে গিয়ে দেখে একটি মৃতদেহ এবং তার পাশে কিছু পূজার সামগ্রী। এটি সেই মৃতদেহ যেটি গতকাল রাতে চুরি হয়েছিল। অমিয় ভাদুরী মশাইকে ফোন করে এখানে আসতে বলে। ভাদুরী মশাই সেখানে পৌঁছে সবাইকে বলেন এই মৃতদেহর উপরে বসে কোনো তান্ত্রিক সব সাধনা করেছে। এদিকে অমিয়র সিনিয়র পুলিশ অফিসার অমিয়কে বলে এই কেসের থেকে ভাদুরী মশাইকে দূরে রাখতে হবে। আর যেহেতু এই কেসটা খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তাই ইমিডিয়েট কোনো কারণ দেখিয়ে কেস ক্লোজ করতে বলে। ডিউটি শেষ করে ইন্সপেক্টর দীপক বাড়ি ফিরে যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যায়, কারণ আজকে তার মেয়ে বন্যার আসার কথা। কিন্তু সে বাড়ি গিয়ে দেখে বন্যা বাড়ি ফিরে আসেনি। সে বন্যার কলেজ টিচারকে ফোন করে জানতে পারে কলেজ ট্রিপে বন্যা যায়নি। এরপর অমিয় আর ইন্সপেক্টর দীপক সারা শহরে বন্যার খোঁজ করে। বন্যার প্রত্যেকটা ক্লাসমেটের বাড়িতেও খোঁজ করা হয়, কিন্তু কেউ বন্যার খবর জানে না। মিতুল এই খবরটা ভাদুরী মশাইকে জানালে তিনি ধ্যানে বসেন। ধ্যানের মধ্যে তিনি দেখতে পারেন বন্যা একটা জঙ্গলের মধ্যে দিয়ে অবচেতন অবস্থায় হাঁটতে হাঁটতে পড়ে যায়, আর সেই সময় একটা বীভৎস দেখতে রাক্ষস তার পা চেপে ধরে, যে সিনটা আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। এখান থেকেই মূলত সিনেমার আসল গল্প শুরু হয়। ভাদুরী মশাই ধ্যানে এই দৃশ্য দেখার পর তিতাসকে বলে যে সঞ্জয়কে তার কাছে ইমিডিয়েট নিয়ে আসতে।
তিতাস সঞ্জয়কে নিয়ে ভাদুরী মশাইয়ের বাড়িতে আসে। সেখানে অমিয় এবং ইন্সপেক্টর দীপকও উপস্থিত ছিল। ভাদুরী মশাই সঞ্জয়ের কাছ থেকে গেনুর ব্যাপারটা জানতে চায়, কিন্তু সঞ্জয় বলতে গিয়েও থেমে যায়, কারণ আগের বার গল্প বলেছিল বলে সুপ্রতিম মারা গেছে। আবার যদি সে তার গল্প বলে তাহলে এখানেও কেউ না কেউ মারা যাবে। এ কথা শুনে ভাদুরী মশাই সঞ্জয়কে নিয়ে অন্য আরেকটা রুমে যান এবং সেখানে গিয়ে তাকে একটা সিগারেট দেন। সঞ্জয়ের মন হালকা করার জন্য তিনি তাকে বলেন, আমি মাঝে মাঝেই এখানে এসে সিগারেট খাই, তুমিও নাও না। এবার তিনি সঞ্জয়কে তার চোখের দিকে তাকাতে বলেন। সঞ্জয়ের চোখের দিকে তাকিয়ে তিনি বলেন যে গেনু আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই তুমি তার গল্প আমাকে নিশ্চিন্তে বলতে পারো। সঞ্জয়কে দেখে মনে হচ্ছিল ভাদুরী মশাই তাকে কিছুটা হিপনোটাইজ করেছেন। এরপর সঞ্জয় তার ছোট মামার গল্প বলতে শুরু করে। সঞ্জয়ের বাবা মা মারা যাওয়ার পর সে ছোট মামার কাছে গিয়ে থাকতে শুরু করে। সেখানে গিয়ে প্রথম দিন রাতেই সে দেখতে পারে তার ছোট মামা তার দুজন যমজ ছেলে মেয়েকে গলা টিপে মেরে ফেলছে। এটা দেখে সঞ্জয় ভয়ে ঘরে লুকিয়ে পড়ে। সেই সময় একজন মহিলা এসে তাকে বলে জঙ্গলের সোজা রাস্তা ধরে দৌড়াতে, জঙ্গল শেষ হয়ে পাকা রাস্তা পড়বে, সেখান থেকে বাঁ দিকে গেলে পুলিশ স্টেশন। সঞ্জয় সেই মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি কে? সেই মহিলা বলে, আমি তোমার ছোট মামি। কিছুটা দূরে তার ছোট মামা তারই দুজন ছেলেমেয়ের লাশ নিয়ে সব সাধনা করছিল। সঞ্জয় জঙ্গলের রাস্তা ধরে দৌড়াতে শুরু করে। হঠাৎ তার সামনে গেনু এসে যায় আর বলে যে এত তাড়া কিসের। গেনু তাকে আবার সেই বাড়িতে ধরে নিয়ে আসে। পরের দিন সঞ্জয়ের ছোট মামা আর সঞ্জয় একসাথে খেতে বসেছে। সেই সময় তার ছোট মামা তাকে বলে, 1 বছর বাদে একটা বড় পুজো হবে, তোমার বাবা মাও এতে শান্তি পাবে। এবার সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে সেই পুজোর পরেই সঞ্জয়ের ছুটি। সঞ্জয়ের ছোট মামি একথার অর্থ বুঝতে পেরে ভয় পেয়ে যায়। এরপর থেকেই গেনু প্রত্যেকদিন রাতে সঞ্জয়ের ঘরে আসে আর দিন গুনতে থাকে। ভাদুরী মশাই সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, তখন তোমার বয়স কত ছিল? সঞ্জয় বলে, তখন আমার বয়স ছিল 10। অর্থাৎ সেই তান্ত্রিক সঞ্জয়ের 11 বছর হওয়ার অপেক্ষা করছিল। অমিয় আর ইন্সপেক্টর দীপক মিতুলের কাছ থেকে জানতে পারে বন্যা যেদিন ঘুরতে যাবে সেদিন তার বন্ধুর বাড়িতে পার্টি হচ্ছিল এবং সেখানে বন্যা গিয়েছিল। এটা শুনে অমিয় ইন্সপেক্টর দীপককে সাথে নিয়ে ছেলেটির খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সঞ্জয় ভাদুরী মশাইকে বাকি গল্পটা বলতে থাকে। সেদিন সুযোগ বুঝে তার ছোট মামি তাকে বলে যে আজ রাতে তোর ছোট মামা যখন যজ্ঞ করবে সেই সময় পালিয়ে যাবি। সেদিন রাতে তার ছোট মামা যখন যজ্ঞ করছিল গেনু রাক্ষস তার পাশে বসে একটি মরা খাচ্ছিল, আর সেই সুযোগেই সঞ্জয় সেখান থেকে পালিয়ে গিয়ে সোজা পুলিশ স্টেশনে যায়। অমিয় আর ইন্সপেক্টর দীপক বন্যার এক বন্ধু সৌমালির বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে সেদিন রাতে বন্যা শরীর খারাপ করছিল, তাই সুদেব নামে একটা 3rd ইয়ারের স্টুডেন্ট তাকে বাড়ি ছেড়ে দিয়ে আসে। এরপর তারা সুদেবের বাড়িতে যায়। তারা সুদেবকে যখন বন্যার কথা জিজ্ঞাসা করে সে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু পুলিশেরা তাকে ধরে ফেলে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এবার সিন চেঞ্জ হয়ে আবার ভাদুরী মশাই এবং সঞ্জয়কে দেখানো হয়। ভাদুরী মশাইয়ের কাজের লোক তাদের কফি দিয়ে যায়। এরপরে সঞ্জয় বলে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তার ছোট মামা তার মামিকে মেরে ফেলেছিল। পুলিশ সেখানে অনেকগুলো মৃতদেহ খুঁজে পায়, যার মধ্যে 2টি তার মামার নিজের যমজ ছেলেমেয়ে। এরপর পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। সেখানে সুদেবকে মারধর করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সুদেব প্রথমে জানি না বললেও পরে সব স্বীকার করে। সুদেব তোতলা বলে কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা তাকে নিয়ে হাসাহাসি করত। তাদের কলেজে পল্টন নামে একটি ছেলে আছে যে গাঁজা সাপ্লাই করে। সে সুদেবকে একটি লোকের কাছে নিয়ে যায়। সেই লোকটির মুখ এবং দেহ আধা পোড়া। সে সুদেবকে বলে তোর তোতলামি সেরে যাবে এবং তার বদলে তাকে এমন একটি মেয়ে এনে দিতে হবে যার মাসিক চলছে। এরপর সেই ছেলেটা তার গুরুকে গিয়ে জানায় যে এমন মেয়ের খোঁজ পাওয়া গেছে যার মাসিক চলছে। তার গুরুই হলো সেই তান্ত্রিক। এরপর সিন চেঞ্জ হয়ে ভাদুরী মশাইকে দেখানো হয়। তিনি সঞ্জয়ের থেকে জানতে পারেন তার মামার নাম ভানু চক্রবর্তী। নেপালের একজন তান্ত্রিককে ফোন করে তিনি ভানু চক্রবর্তীর ব্যাপারে জিজ্ঞাসা করেন। সেই লোক তাকে জানায় ভানু চক্রবর্তীর নাম সব সাধনার সঙ্গে জড়িত ছিল, কিন্তু অনেক দিন তার কোনো খোঁজ নেই। আর কয়েকদিন পরেই ব্লাড মুন, তাই ভাদুরী মশাই এই নিয়ে চিন্তিত ছিলেন। হঠাৎ করে ওনার ঘরের দরজায় কেউ ধাক্কা দিতে শুরু করে। উনি দরজার সামনে এগিয়ে দরজা খুলতে গেলে দেখেন হ্যান্ডেলটা খুব গরম হয়ে আছে, কিন্তু তার কাজের লোক এসে দরজাটা যখন খুলে দিল তার হাতে ছ্যাঁকা লাগলো না। কাজের লোক চলে গেলে আবার সেই দরজার হ্যান্ডেলটা গরম এবং লাল হয়ে ওঠে। এর পরের দৃশ্য দেখানো হয় বন্যা কিভাবে সেই তান্ত্রিকের জালে ফেসে যায়।
সেদিন পার্টিতে বন্যা তার এক বন্ধুর কাছে প্যাড চায়, কারণ তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল। সেটা সুদেব জানতে পেরে বন্যার ব্যাগে তান্ত্রিকের দেওয়া তাবিজ রেখে দেয়, আর তারপরেই বন্যার শরীর খারাপ করতে শুরু করে। এবার সিন চেঞ্জ হয় এবং ভাদুরী মশাইকে দেখানো হয় তিনি তার নাতনি অপার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। তিনি অপাকে বলছিলেন ওনার মনে হয় ওনাকে কেউ ফলো করছে, হতে পারে ওনার কোনো পুরনো শত্রু। অপা এখানে আসতে চাইলে তিনি তাকে না করেন। এরপর ভাদুরী মশাইয়ের কাজের লোক এসে বলে যে ওনার সঙ্গে কিছু লোক দেখা করতে এসেছে। তিনি বাইরে এসে দেখেন অমিয়, মিতুল, ইন্সপেক্টর দীপক, তিতাস এবং সঞ্জয় ওনার সঙ্গে দেখা করতে এসেছে। ভাদুরী মশাই তাদেরকে বলেন মাসিক চলছে এমন মেয়ের রক্ত তান্ত্রিকদের কাছে অপরিসীম, এবং ভানু সেই কারণেই বন্যাকে নিয়ে গেছে। আর দুদিন পরে ব্লাড মুন, সেদিনই ভানু বন্যার সঙ্গে গেনু রাক্ষসের বিয়ে দেবে, এবং তারপরই বন্যা এক অশরীরীর জন্ম দেবে যে বন্যাকে মেরে ভানুকে অমর করবে। এসব কথা শুনে সবাই ভেঙে পড়ে। মিতুল অমিয়কে কিছু একটা করতে বলে। অমিয় তাকে আশ্বাস দেয় যে দুদিন সময় আছে এবং তার মধ্যেই তারা বন্যাকে বাঁচিয়ে আনবে। সে সঞ্জয়কেও সরি বলে, কারণ সুপ্রতিমের মৃত্যুর জন্য সে সঞ্জয়কেই দায়ী করেছিল, যদিও সে ব্যাপারে তার কোনো দোষ ছিল না। এরপর থানা থেকে অমিয়কে ফোন করা হয় যে পল্টন ধরা পড়েছে। পল্টন হলো সেই গাঁজা সাপ্লাই করা ছেলেটি যে সুদেবকে সেই আতপোড়া লোকটির কাছে নিয়ে গিয়েছিল। এবার সেই রাতের দৃশ্য দেখানো হয়। ভাদুরী মশাই ব্যালকনিতে বসে বই পড়ছিলেন। একটা আওয়াজ শুনতে পান তিনি। কেউ যেন তার বাড়ির ভেতর থেকে আয় আয় চাঁদ মামা ছড়া বলছে। সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে তিনি দেখেন তার বাড়ির কাজের লোক হিপনোটাইজ অবস্থায় সেই ছড়াটি আওড়াচ্ছে এবং অন্যমনস্কভাবেই চপিং বোর্ডে সবজি কাটছে। ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় যে সেই তান্ত্রিক ভাদুরী মশাইয়ের কাজের লোককে বশ করে তাকে দিয়ে এসব বলাচ্ছে। ভাদুরী মশাই এগিয়ে গিয়ে তার কাজের লোকের মাথায় হাত দিয়ে মন্ত্র উচ্চারণ করলে সেই লোকটির জ্ঞান ফিরে আসে। ভাদুরী মশাই তাকে বলেন গঙ্গা জল ছিটিয়ে সারা বাড়ি পবিত্র করে দে, সে ঢুকে পড়েছে, আর আমি না বলা পর্যন্ত বাইরে বের হবি না, বুঝেছিস? এরপর পুলিশ স্টেশন দেখানো হয়। সেখানে অমিয় পল্টনকে মারধর করে জিজ্ঞাসাবাদ করছে। পল্টন বলে সেই আতপোড়া লোকটা তাকে মাঝে মাঝে গঙ্গা জল, সিঁদুর, মাংস এসব এনে দিতে বলতো। সে যেই জায়গাটায় লোকটার সঙ্গে দেখা করত সেখানে পুলিশদের নিয়ে যেতে চায়। ভাদুরী মশাই ধ্যানের মাধ্যমে বুঝতে পারেন সঞ্জয়ের কোনো ক্ষতি হতে চলেছে, তাই তিনি অমিয় এবং সঞ্জয়ের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কারো সঙ্গে যোগাযোগ করতে পারেন না, কারণ তারা ফোনই রিসিভ করে না। সঞ্জয় দেখতে পায় তার সামনে তার ছোট মামি দাঁড়িয়ে আছে। সে সঞ্জয়কে বলে তুই চলে যাওয়ার পর তোর মামা একটা হাড় দিয়ে মুখটা থেতলে দিয়ে আমাকে মেরে ফেলে। এই বলে সে তার থেতলে যাওয়া মুখটা সঞ্জয়কে দেখায়। ভানুতান্ত্রিক মন্ত্র বলে সঞ্জয়কে এসব দেখাচ্ছিল। সঞ্জয় চোখের সামনে যেটা দেখছে সেটা আসলে সত্যি নয়। সে ভয়ে ছাদ থেকে পড়ে যায়। ছাদ থেকে পড়ে সঞ্জয় গুরুতর অসুস্থ হলেও মারা যায়নি, তবে আপাতত অজ্ঞান অবস্থায় আছে। ভাদুরী মশাই তার নাতনি অপাকে ফোন করে বলেন যে ভানু চক্রবর্তী নামে তিনি কাউকে চেনেন না, এমনকি ধ্যানে বসেও সে ভানু চক্রবর্তীর মুখ দেখতে পারছে না, কিন্তু সেই তান্ত্রিক ওনাকে দেখতে পারছে। অপা এখানে আসতে চাইলে তিনি তাকে না করেন, কারণ তিনি নিজেই জানেন না তিনি কাকে প্রোটেক্ট করতে পারবেন আর কাকে পারবেন না। সেই তান্ত্রিক এতটাই বেশি শক্তিশালী যে উনিও তাকে টেক্কা দিতে হিমশিম খাচ্ছেন। ফোন রেখে তিনি মিতুলকে জিজ্ঞাসা করেন, আচ্ছা পল্টন যে রোগা আতপোড়া লোকটির কথা বলেছিল তাকে অমিয়রা খুঁজে পেয়েছে? এর পরে দেখানো হয় পল্টন অমিয় এবং পুরো পুলিশ টিমকে জঙ্গলে নিয়ে এসেছে সেই লোকটিকে ধরিয়ে দেবার জন্য। পল্টন পুলিশ টিমকে সেই লোকটির ঘরে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে একটি পোড়ো বাড়ি এবং সেখানে অনেক মানব কঙ্কাল রাখা। ইন্সপেক্টর দীপক ভাদুরী মশাইকে ফোন করতে চায়। সেই সময় বাইরে থেকে একটা আওয়াজ সবাই শুনতে পারে। অমিয় ইন্সপেক্টর দীপককে এই ঘরটা ভালো করে সার্চ করতে বলে নিজে বাইরে যায়। ভাদুরী মশাই ধ্যানের মাধ্যমে বুঝতে পারেন যে অমিয়র কোনো বড় ক্ষতি হতে চলেছে। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পারি সেই আতপোড়া লোকটা অমিয়র ওপর ছুরি দিয়ে আঘাত করে। লোকটি নেকড়ের মতো হিংস্র। অমিয় তাকে পাল্টা আঘাত করলে সেই লোকটা অমিয়র কাটা জায়গাটি চেপে ধরে। শেষ পর্যন্ত অমিয় সেই লোকটিকে কাবু করতে পারে এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করে যে ভানু কোথায়। লোকটি রহস্যজনকভাবে হেসে বলে ভানু তোর ভয়ের মধ্যে লুকিয়ে আছে। এরপর আমরা বন্যাকে দেখতে পারি। ভানু তাকে একটি ঘরের মধ্যে আটকে রেখেছে। বাঁচার আর কোনো আশা নেই দেখে বন্যা সুইসাইড করার চেষ্টা করছিল। সেই সময় ভানুতান্ত্রিক ঘরে এসে বলে, জানিস মা, একটা ছেলে ছিল,
মরার গা থেকে জিনিসপত্র চুরি করত। গ্রামের লোকজন ওকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। আমি তাকে বাঁচিয়েছিলাম। এরপর থেকে সে আমাকে ভগবান মানে, কিন্তু আজ তাকে মরতে হবে, যাতে তুই পুজো সম্পন্ন করতে পারিস। আর একটা দিন, তারপরেই মহাপুজো শেষে তোর ছুটি। মরিস না মা। পুলিশেরা সেই রোগা আধপোড়া ছেলেটিকে ধরে ভাদুরী মশাইয়ের কাছে আনে। ভাদুরী মশাই তার হাত ধরে তাকে নাম জিজ্ঞাসা করে। সে বলে তার নাম গোবর, আর সে তার গুরুর নামে কোনো কথা বলবে না। এদিকে ভানুতান্ত্রিক সেখান থেকে কালা জাদু করে গোবরকে মেরে ফেলে। এরপর দেখানো হয় হসপিটালে তিতাস অমিয়র কাটা জায়গা ড্রেসিং করে দিচ্ছে। মিতুল অমিয়কে বলে এই কেস ছেড়ে দিতে। অমিয় তাকে বোঝায় যে চোর গুন্ডাদের ধরতে গেলে একটু চোট তো লাগবেই, তাতে ভয় পেয়ে পিছিয়ে আসলে চলবে না। সে মিতুলকে আরও বলে যে এর আগে ভাদুরী মশাইকে এত হেল্পলেস কখনো লাগেনি। এদিকে অমিয়র সিনিয়র পুলিশ অফিসারও ভাদুরী মশাইকে এই কেসে ইনভলভ করতে না করেছে। ইন্সপেক্টর দীপককে সেই সিনিয়র পুলিশ অফিসার বলে আপনার মেয়েকে ভাদুরী মশাই খুঁজে দিতে পারবে না, তাই তাকে এই কেসের ব্যাপারে কোনো ইনফরমেশন দেবেন না। এর পরের দৃশ্যে ভাদুরী মশাইকে দেখানো হয়। তিনি তিতাস, অমিয় এবং মিতুলকে বলেন আমার এই হাত ধরে একজন মরে গেল। আসলে সেই ভানু প্রমাণ করতে চায় সে আমার থেকে বেশি শক্তিশালী, তাই আমাকেই জঙ্গলে যেতে হবে। সবাই ভাদুরী মশাইকে না করলেও তিনি জোর করেই সেখানে যাবেন বলে ঠিক করেন। অমিয় তার পুলিশ টিমকে নিয়ে ওনার সঙ্গে যেতে চায়। ভাদুরী মশাই সবাইকে সাবধান করেন যে যারা ওনার সঙ্গে থাকবে তাদের ক্ষতি ভানু করতে পারবে না, কিন্তু তাদের মনের ভয়কে সে তাদের সামনে এনে দেবে। সেটা দেখে কেউ যদি ভয় না পায় তাহলে তাদের কোনো ক্ষতি হবে না, আর যাদের তারা সামনে দেখবে সেটা সবসময় সত্যি নাও হতে পারে। এরপর ভাদুরী মশাই শ্মশানে কিছু জিনিস আনার জন্য যায়। এবার বন্যাকে দেখানো হয়। ভানুতান্ত্রিক তার সামনে বসে কিছু মন্ত্র পড়ছিল। সে বন্যাকে বলে আমাকে সম্প্রদান করার অধিকার দিবি মা। বন্যা হ্যাঁ বললে সে তাকে বিয়ের পোশাক দিয়ে বলে আজকে রাত্রে তৈরি হয়ে থাকবি। বন্যা হিপনোটাইজের মতো সব কাজগুলো করছিল। সেদিন রাতের বেলায় ভাদুরী মশাই পুজোর ঘরে বসেছিলেন। সেই সময় তিনি তার নাতনি অপার আওয়াজ শুনতে পারেন। তিনি অবাক হন, কারণ অপার এই সময় আসার কথা নয়। তিনি তাকে এখানে আসতে না করেছিলেন। বাইরে এসে তিনি অপাকে বকাবকি করতে থাকেন যে কেন এখানে এসেছো। তিনি দেখেন কিছুক্ষণ পর তার নাতনির গলা, স্বর এবং চেহারা বীভৎস হয়ে ওঠে। সে ছুরি দিয়ে নিজের হাত আর গলা কাটতে শুরু করে। তিনি এগিয়ে গিয়ে তার মাথায় হাত দিয়ে মন্ত্র উচ্চারণ করেন। তিনি যখন মন্ত্র পড়ছিলেন অপা কাঁদতে কাঁদতে বলে দাদু ভাই আমাকে মেরো না, কিন্তু সেই ফাঁদে পা না দিয়ে তিনি মন্ত্রোচ্চারণ কন্টিনিউ করেন এবং তার নাতনি অপা হাওয়ায় মিলিয়ে যায়। আসলে এটি তার নাতনি অপা ছিলই না, ভানুতান্ত্রিকের কালো জাদুতে তৈরি করা একটি কাল্পনিক প্রতিবিম্ব ছিল। এরপর ভাদুরী মশাই জঙ্গলে যাবার জন্য রওনা দেন। রাস্তায় তিনি তার নাতনি অপাকে ফোন করে খোঁজ নেন যে সে ভালো আছে কিনা। অপা বলে সে একদম ভালো আছে। আজকে রক্তিম চাঁদ অর্থাৎ ব্লাড মুন উদয়ের দিন। ভানুতান্ত্রিক মহা পুজোয় বসেছে। একই সময় ভাদুরী মশাইও পুজোয় বসেছেন। এবার যেন তাদের সম্মুখ সমর হবে। বন্যা বিয়ের সাজে ভানুর সামনে আসে। ভানু বন্যা এবং গেনু রাক্ষসের বিয়ের জন্য মহা পুজো আরম্ভ করে। এদিকে ভাদুরী মশাই জঙ্গলের দিকে পুলিশ টিম নিয়ে রওনা দেয়। সেই জায়গায় পৌঁছে তিনি ইন্সপেক্টর দীপককে তাদের সাথে আসতে না করেন, কারণ তার মন এখনো দুর্বল হয়ে আছে। জঙ্গলের দিকে যাওয়ার সময় তাদের সামনে তিতাসের স্বামী পল্লব দৌড়ে আসে। অমিয় তাকে এখানে দেখে অবাক হয়। ভাদুরী মশাই পল্লবের মাথায় মন্ত্র পড়লে সে সেখান থেকে উধাও হয়ে যায়। সবাই বুঝতে পারে এ ভানুতান্ত্রিকের কালো জাদু। এরপর মিতুল ও তিতাসকে দেখানো হয়। তারা ভাদুরী মশাইয়ের বাড়িতে ছিল। তিতাস তার স্বামী পল্লবকে ফোন করার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না। এরপর পল্লব তাকে ফোন করে। সে তিতাসকে বলে ভাদুরী মশাইয়ের কলিং বেল বাজছে না কেন, তুমি এসে দরজাটা খুলে দাও। আমার খুব টেনশন হচ্ছিল, তাই প্রথম ফ্লাইটেই এখানে চলে এসেছি। মিতুল তিতাসকে দরজা খুলতে না করে, কারণ বাইরে যে আছে সে পল্লব নয়। কিন্তু তিতাস মিতুলের কথা বিশ্বাস না করে দরজা খুলতে যাবে, সেই সময় দরজায় ধাক্কার আওয়াজ বাড়তে থাকে। এদিকে ভাদুরী মশাই এবং পুলিশ টিম জঙ্গলের যত ভেতরে যায় নিশির ডাকও তত বাড়তে থাকে। কখনো মিতুলের গলা ধরে অমিয়কে ডাকে, কখনো তিতাস এসে কথা বলে, আবার কখনো ভাদুরী মশাইকে তার কোনো পূর্বপুরুষ ডাকে। ভাদুরী মশাই সবাইকে বলে এগুলো নিশির ডাক, তাদের ডাকে ফিরে তাকাবে না। এরপরে একটা জায়গায় এসে উনি সবাইকে থামতে বলেন। এদিকে মিতুল দরজার হ্যান্ডেল ধরে মন্ত্র পড়লে দরজা ধাক্কার আওয়াজ বন্ধ হয়। ব্লাড মুন মেঘে ঢেকে যাচ্ছে দেখে ভানুতান্ত্রিক গেনু রাক্ষসকে বলে এখনই বন্যার সিঁথিতে সিঁদুর দিতে। ঠিক তখনই ভাদুরী মশাই মন্ত্রের মাধ্যমে গেনুর হাতে আগুন ধরিয়ে দেন।
ভানুতান্ত্রিকেরও নাক দিয়ে রক্ত পড়ে। এটা দেখে সে বুঝতে পারে যে ভাদুড়ি মশাই চলে এসেছেন। সে গেনুকে এখান থেকে পালিয়ে যেতে বলে আর বন্যাকে গলা টিপে মারতে চেষ্টা করে, কিন্তু ভাদুড়ি মশাই মন্ত্রের মাধ্যমে ভানুকে দূরে সরিয়ে দেয়। এরপর ভানু দেখতে পারে পুলিশ টিম আর ভাদুড়ি মশাই চলে এসেছে, কিন্তু তাকে ধরার আগেই সে মন্ত্রের মাধ্যমে অন্ধকারে হারিয়ে যায়। পুলিশ টিম ভানুকে ধরার জন্য জঙ্গলে খোঁজাখুঁজি আরম্ভ করে। ভাদুড়ি মশাই অমিয়কে বলে তাকে খোঁজার চেষ্টা করো না, সে তান্ত্রিক নয়। ভাদুড়ি মশাইয়ের সেরা ছাত্র ছিল লোকনাথ চক্রবর্তী, কিন্তু তন্ত্র সাধনা শেখার পরে সে সব সাধনা করে মৃতকে জাগিয়ে তুলে তার মাংস খেয়েছে। তাই ভাদুড়ি মশাই তাকে বাড়ি থেকে বের করে দেন। লোকনাথ যাবার সময় ওনাকে বলেছিল, গুরুদেব আবার ফিরে আসবো কিন্তু। লোকনাথই হলো সেই ভানুতান্ত্রিক, বীরেন ভাদুড়িকে দেখাতে এসেছে যে সে কতটা শক্তিশালী। এরপর মিতুল অমিয়কে ফোন করে। ফোন রিসিভ করার পর লোকনাথ চক্রবর্তী অর্থাৎ ভানুতান্ত্রিকের আওয়াজ শোনা যায়। সে বলছে, গুরুদেব আমাকে চিনতে পারছেন তো? আপনার সব থেকে অপ্রিয় ছাত্র, আপনার সব থেকে প্রিয় ছাত্রী মিতুলকে নিয়ে যাচ্ছি, খুব শিগগিরই দেখা হবে। সিরিজের শেষ দৃশ্যে দেখানো হয় সিনেমার শুরুতে বন্যা যেরকম হিপনোটাইজড হয়ে হাঁটছিল, মিতুলও সেরকম হিপনোটাইজড হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। স্ক্রিনে লেখা আসে টু বি কন্টিনিউড। খুব শিগগিরই হয়তো পার্ট 2 আসবে। এই সিনেমায় আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো বীরেন ভাদুড়ির চরিত্রে চিরঞ্জিতের অভিনয় এবং ভানুতান্ত্রিকের ভূমিকায় কাঞ্চন মল্লিকের অভিনয়। আর বাকিরা যেমন অমিয়, মিতুল, তিতাস, সঞ্জয়, এদের সাবলীল অভিনয় সিরিজকে আরও উপভোগ্য করে তুলেছে। আর গেনু রাক্ষসের অভিনয়ও যথেষ্ট নজর কাড়ার মতো। ভয়ের সাথে সাথে এটা কিন্তু থ্রিলার মুভিও, কারণ রহস্যের উদ্ঘাটন সিনেমার শেষে হয় আর একটা সিনেও আপনি বোর হবেন না। এই সিরিজটা আপনাদের কেমন লাগলো, কীরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো সেটা কমেন্ট করে প্লিজ জানাবেন। আর পার্ট 2 সবার আগে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।